নমস্কার বন্ধুরা, আমি রিক। আজকের এই গল্পটি আমার জীবনে ঘটা ভৌতিক ঘটনাগুলির মধ্যে অন্যতম। এই গল্পটি প্রধানত একটি ভৌতিক বাড়ির সম্পর্কে। আজ এই ঘটনাটি অনেক সাসপেন্স এবং রোমাঞ্চকর হতে চলেছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমি রিক, কলকাতায় থাকি। বিগত অনেক বছর ধরে শহরের দূষণ এবং যানবাহনের কোলাহলে জীবনটা যেন একঘেয়েমি হয়ে উঠেছিল। তাই হঠাৎ একদিন বাবা, মা, মামা ও মাসি একসাথে মিলে ঠিক করে যে আমাদের গ্রামের বাড়িতে যাবে। তাই যেমন কথা তেমনি কাজ। পরের দিন ট্রেন ধরে সবাই মিলে গেলাম গ্রামের বাড়িতে। যেহেতু আমি অনেক ছোটবেলায় গ্রামের বাড়িতে এসেছিলাম, তাই আমার সব কিছু ঠিকঠাক মনে নেই। তাই মনের ভেতরে যেন খুশি এবং উত্তেজনার ঝড় বইছিল। পৌঁছানোর পর সন্ধ্যের চায়ের আড্ডাতে এখানকার একটা পুরনো বাংলোর কথা উঠল। এই কথা শুনে আমার ও মামার মনে এই ব্যাপারটাকে নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। পরে গ্রামের এক বুড়ো মানুষের কাছ থেকে জানতে পারি এই বাংলো বাড়ি নাকি ছিল আসলে এক ইংরেজের। সেই ইংরেজ মারা যাওয়ার পর সবাই সেই বাড়িতে অনেক ভৌতিক ঘটনা ঘটতে দেখে। ফলে সে বাড়িতে লোকজন আসা যাওয়া কমে যায় এবং কালচক্রে এই বাড়ি হয়ে পড়ে পুরো বাংলো বাড়ি। সে বুড়ো আরও বলল, বর্তমানে তার বংশধররা থাকে দিল্লিতে, আর এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের এক মালিককে দিয়ে গেছে। তারপর মামা জোর করে পরও সে বুড়ো আর কিছু বলল না। বর্তমানে দাঁড়িয়ে যেখানে 2021, এখানে দাঁড়িয়ে যেখানে যুক্তি, তর্ক, প্রমাণ এবং বিশ্লেষণ ছাড়া কোনো কিছু বিশ্বাসযোগ্য বলে মনেই করা হয় না, সেখানে আমরাও একইভাবে সবটা রটানো গল্প বলেই মনে করি। পরে মামা আর আমি ঠিক করি একটা দিন ওই বাড়িতে কাটাবো। পরে আমাদের ওই পরিকল্পনাতে মাসিও যোগদান করলো। আমরা সবাই মিলে ঠিক করি ওই বাড়িতে পিকনিক করব। কথা মতনই তার পরের দিন আমরা সবাই মিলে ওই বাড়িতে যাই। যেহেতু বাড়িটা প্রচুর পুরনো ছিল, তাই সেখানকার কারেন্টের ব্যবস্থাও ছিল না সেরকম কিছু। সারাদিন ভালোভাবে কাটানোর পর যখন ঠিক বিকাল নাগাদ, যখন আমরা রাতের রান্নার জন্য রামু কাকা, যিনি হলেন সেই মালি, তাকে মাংস আনার কথা বলি, মাংস শব্দটা শুনেই তিনি যেন ভয়ে আঁতকে উঠলেন আর বললেন, বাবু, ওই কাজ আমি করতে পারুম নে। আমরা বারবার বলা সত্ত্বেও তিনি নারাজ হলে আমরা নিজেরাই রাতের মাংস নিয়ে আসি। রাতে খাওয়ার পর যখন সবাই এক ঘরে বসে ভূতের গল্প করছিলাম আর একটু আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে যায় এবং আমার বাথরুম পায়। বাথরুমের ভেতরে এমার্জেন্সি লাইট থাকার কারণে আমার ফোনের লাইটটা বাইরেই জ্বালিয়ে রেখে ভেতরে যাই। বাথরুম থেকে বেরিয়ে দেখি ফোনের লাইটটা বন্ধ ছিল। প্রথমে এটা আমার মামা ও মাসির শয়তানি বলেই আমার মনে হয়েছিল, কারণ ওদের দুজনের মধ্যে সবচেয়ে ভীত ছিলাম আমি। তারপরে বাথরুমের লাইটটা হঠাৎ দপদপ করতে শুরু করে আর একটা ঠান্ডা হাড় কাঁপানো হাওয়া দিল। বিষয়টা একটু বিস্ময়ের হলেও মনে, কারণ শীতকালে সব জানলা দরজা বন্ধ ছিল। মনের ভিতরে সাহসের দেওয়ালটা যেন ভাঙতে শুরু করল। পরে ঘরে এসে মামা ও মাসিকে সব বলার পর তারা বলল তারা তো এ কাজ করেনি, আর এও বলল তারা নাকি বাইরে একটি ছায়ামূর্তি চলে যেতে দেখেছে। আমার ভয়ে ভেতরটা যেন আরো শিরিয়ে উঠল। তারপর দরজা বন্ধ করে আমরা সবাই শুয়ে পড়লাম। হঠাৎ রাত প্রায় 3টে, বাইরে হঠাৎ কাউরির হাঁটা যাওয়ার শব্দ পাওয়া গেল। শব্দটা শুনে প্রথমে আমার ঘুম হালকাভাবে ভাঙলো, পরে আমি আবার ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে দরজার কড়াটা যেন জোরে জোরে কেউ নাড়তে শুরু করলো। আমাদের তিনজনের ঘুম ইতিমধ্যে ভেঙে গেছে। একটা ফিসফিসে কান্নার শব্দ ইতিমধ্যে আমাদের কানের মুখে ভেসে আসছে। রীতিমতো ভয় আচ্ছন্ন হয়ে পড়েছি আমরা সবাই।
মামার মুখে যেন একটা ফ্যাকাশে রক্তহীন ভাব দেখা গেল। আমার মাথায় প্রথমে তেমন কিছু আসেনি, পরে হনুমান চালিসার কথা এলো এবং আমি সাহস করে ফোনে হনুমান চালিসা চালাই। পরে ধীরে ধীরে সব কিছু যেন আবার সেই নিস্তব্ধতার আধারে ঘুরে পড়ল। পরে মামা আর আমি সারা রাত জাগার পর সূর্যের প্রথম কিরণ বেরোতেই মাসিকে নিয়ে আমরা সেই বাংলো থেকে পালিয়ে আসি। আর কোনোদিনও সেই বাংলোর দিকে আমরা যাইনি। সত্যি কথা বলতে, ভূত বলে আমরা কিছু মনে করি না, কিন্তু জীবনের এমন কিছু মুহূর্ত এবং এমন কিছু ঘটনা আমাদের সাথে ঘটে যেগুলো আমাদের এই বিষয়ের সম্পর্কে জানতে বাধ্য করে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলে চোখ রাখুন।